ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য। ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে? তার পাশে সর্ববৃহৎ দেশ চায়না। চায়নার প্রযুক্তিতে এখন ভারত তাদের পেটের ভিতরে। চায়নার প্রযুক্তি এভাবে ব্যারিকেড দিয়েছে ভারতের উপরে, ভারতের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ভারতের সামরিক ঘাঁটিতে কখন কোন জায়গায় কি হচ্ছে সবকিছু চায়না নিজের ঘরে বসে ল্যাপটপ ওপেন করে দেখতে পাচ্ছে। ভারত পড়েছে কঠিন ফাপড়ে। শেখ হাসিনাকে নিয়ে ভারত যে আসলে কি করবে সেটাই স্থির করতে পারছে না দেশটি। ভারত বাদে পৃথিবীর সব দেশ এবং জাতিসংঘ সবাই বলছে হাসিনা দোষী, অপরাধী। আমেরিকার গোয়েন্দা প্রধান মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলো ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর ও মানহানিকর। তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন, এটা নিয়ে আমাদের অনেকে মনোযোগ ছিল তিনি ঠিক কি করেন কি বলেন, বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসেবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসীর দিক থেকে যতটাই হোক না কেন অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে, এটা আমরা ধারণা করতে পারছিলাম। তো সেরকম কিছু একটা দেখা গেল, সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে, কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে ডিএনআই তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমরা গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করছি। গ্যাবার্ডের মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে ইসলাম চর্চা হয় শান্তিপূর্ণ এবং সহনশীলভাবে। একই সঙ্গে দেশটি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। আপনি ভাই পারেনও সেই আমেরিকায় থাইকা এত কিছু কেমনে করেন? আসলে উনি আমেরিকায় বসে এখানে যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো জায়গায় ঘটেছে, প্রতিটি জায়গায় উনি গিয়েছেন বা লোক পাঠিয়েছেন এবং প্রমাণ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর, এমনটাই দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার গোয়েন্দা প্রধান। ভারত সফরে এসে মার্কিন গোয়েন্দা প্রধানের এই মন্তব্যে আপত্তি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। আমেরিকার গোয়েন্দা প্রধান মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলো ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। তুলসী কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয়, সেটা পাশ হয়েছে, তিনি এখন ফর্মালি সেটা। শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে, যেগুলোর নাম আমরা জানি, যেগুলোর নাম জানি না, 17-18টা আছে এরকম, সিআই এর কথা জানি, এফবিআই এর কথা জানি, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে তাকে রিপোর্ট করতে হয়। তো এটা একটা বিরাট পজিশন, এবং শুধু সেটা না, তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু, তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন, এবং উনি হিন্দুত্ববাদী। আমি তুলসী গাবার্ডের কথা বলছি, তার ব্যাকগ্রাউন্ড সেরকম, আমি খুঁজে পেলে ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি, এটা আমার মনে হয় তার সম্পর্কে ধারণা দেবে। তো তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন, এটা নিয়ে আমাদের অনেকের মনোযোগ ছিল তিনি ঠিক কি করেন কি বলেন, বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসেবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসীর দিক থেকে যতটাই হোক না কেন অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে, এটা আমরা ধারণা করতে পারছিলাম। তো সেরকম কিছু একটা দেখা গেল, সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে, কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন। শুধু সেটা না, তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন অজিত দোভাল, এদিকে রাজনাথ সিং, এদের সাথেও বৈঠক করেছেন, এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসেবে ছিল। তো তুলসীর এই বক্তব্যকে আমরা কিভাবে নেব? আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত, নাকি ভীষণ ভয় পাওয়া উচিত, বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই। বাংলাদেশে ঠিক কী হচ্ছে, কি বলেছেন সেটা আগে আমরা একটু শুনি আক্ষরিক করতে। তার কাছে প্রশ্ন করতে জানতে চেয়েছেন, আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের উপরে হামলার বহু রিপোর্ট এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন? তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে? তুলসী বলেন, হ্যাঁ আমরা অবশ্যই উদ্বিগ্ন। উদ্বিগ্নটা ব্র্যাকেটে। দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক, অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। সেই সাথে মিস গাবার্ড যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবে মাত্র শুরু হয়েছে। তবে এটা আমি বলতেই পারি এই বিষয়টা উদ্বেগের, যে
উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান। তারপর তিনি নিজেই একটা প্রসঙ্গ টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে। তুলসী গাবার্ড বলেন, আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো, সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ লক্ষ্যটা ভিন্ন, আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শ দেশ শাসন করা। এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং তারা অত্যন্ত সহিংস ও সন্ত্রাসবাদী পন্থায় নিজের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলেছেন মিস গাবার্ড। তিনি বলছেন এই জঙ্গিবাদকে পরাজিত করতে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম, তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এর তার অঙ্গীকারে অবিচল। এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণের বেশি উন্নত প্রয়োগ করতে না পারে সেটা ট্রাম্প প্রশাসন দেখবে। এএনআইকে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি একই রকম কথাবার্তা বলেছেন, এবং তিনি ডোভাল এবং রাজনাথ সিংয়ের সাথে যখন বৈঠক করেছেন সেখানেও বিবিসি বাংলা বলছে সেখানেও বাংলাদেশ এজেন্ডা হিসেবে ছিল, থাকতেই পারে। তিনি আনুন না আনুন, ভারতের দিক থেকে এটা আনা হবে ফর শিওর। আচ্ছা, কেউ বলতে পারে এটাকে আসলে দুরকমভাবে দেখা যায়, সেটা হচ্ছে তাকে যখন প্রশ্ন করাই হলো ইসলামী জঙ্গিবাদ নিয়ে, তাকে আসলে কথা বলতে হতো, তাই এটাকে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। এবং আমাদের ডক্টর ইউনূস সরকার আমেরিকানদের সাথে এনগেজ করছেন, তিনি ইলন মাস্ককে স্টারলিংকের ব্যবসা দিচ্ছেন বাংলাদেশে ডেকে আনছেন। ইলন মাস্ক সম্পর্কে আমরা জানি ইজ ভেরি পাওয়ারফুল ইন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, হিল ম্যানেজ এভরিথিং। এছাড়াও তার নিশ্চয়ই আরও অনেক যোগাযোগ আছে, যোগাযোগ করছেন, এটা একটা দিক। আবার ভীষণ ভয়ের ব্যাপার কেউ বলতে পারেন যে তুলসী গাবার্ড এভাবে কথা বলেছেন, উই শুড বি ফ্রাইটেন্ড, কারণ এটা ফর শিওর যে আমেরিকা, ট্রাম্পের কথা বলছি, তিনি ইসলামোফোব মানুষ, সুতরাং ইসলাম একটা সংকট তার জন্য হবে। আসলে আমরা কিভাবে দেখব? আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা মাঝামাঝি একটা জায়গায় আমাদের থাকা উচিত। আমি সিরিয়াসলি বিশ্বাস করি তুলসী গাবার্ডের ওপরে ভারতের বর্তমান ক্ষমতাসীনদের খুব বড় প্রভাব আছে। তিনি হিন্দুত্ববাদী, আমি হিন্দুত্ববাদী তুলসী গাবার্ডকে বলছি, এবং তিনি ইসকনের অ্যাক্টিভ সদস্য। তার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক আছে, সম্পর্ক ছিল ভারতের ক্ষমতাসীনদের এবং আরএসএসের। তার বিয়েতে আরএসএস গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে, মোদির সাথে ঝাড়ু দিতে এসছেন। মোদি যখন আমেরিকায় গেলেন তিনি তার ইন্টারভিউতে বলছেন জাস্ট শপথ নিয়ে তিনি মোদির সাথে দেখা করতে গেছেন কয়েকদিন আগের কথা। সো ভারত চাইলে তুলসীকে দিয়ে অনেক প্রভাব বিস্তার করতে পারবে। নট অনলি দ্যাট, ভারতীয় অনেক বংশোদ্ভূত আছেন, ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়েছেন। এফবিআই প্রেসিডেন্ট যিনি হয়েছেন ক্যাশ প্যাটেল, নট অনলি দ্যাট, সাউথ এশিয়ান ডেস্কে যিনি আসতে যাচ্ছেন তিনি এখনো ফাইনালাইজড হননি, কারণ সেনেট হিয়ারিং শেষ হয়নি, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। সো হতে পারে, এবং তার কিছুটা আলামত আমরা দেখেছি নির্বাচনের সময়। ট্রাম্প, আমেরিকান নির্বাচনের কথা বলছি, ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুবই টাফ ধরনের একটা স্টেটাস দিয়েছেন। এখন খেয়াল করবো আরেকটা জিনিস একটু স্মরণ করিয়ে দেয়, যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা। মোদি যখন আমেরিকাতে গেলেন তখন ট্রাম্পের সাথে তার একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন, এবং আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনের জন্য তিনি মোদির সাথে একসাথে কাজ করতে চান। ইসলামী সন্ত্রাসবাদ, মানে তারা সন্ত্রাসবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদী বুঝবেন, এটাই নিয়ম। হিন্দুত্ববাদীদের যে বিভৎস সন্ত্রাসবাদ ভারতে চলছে, এটার প্রতি তারা চোখ বন্ধ করে রাখবেন। এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে চায় না, হতে হয় না। আমি একটা স্মৃতি আপনাদের মনে করিয়ে দিই, একটা ঘটনা। ট্রাম্প যখন আগেরবার প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন দিল্লি সফর করছিলেন, ভারত সফর করছিলেন, তখন সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে সেটার প্রতিবাদে প্রায় দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছিল দিল্লিতে। একটা শব্দ ট্রাম্প ওটা নিয়ে করেননি, কারণ ওখানে মুসলমান এবং অন্যরা মার খাচ্ছিল, হিন্দুরা মার দিচ্ছিল মূলত। তো আমরা বুঝতে পারি তার স্ট্যান্স কি, তার অ্যাটিটিউড কি। এবং অনেকে ট্রাম্পকে বিরাট যুদ্ধ থেকে দূরে থাকবেন, ট্রাম্প অনেক কিছু থেকে অনেকে, আমি আমাদের দেশে কিছু মানুষজনের অদ্ভুত অ্যামেচারিশ খোয়াব দেখেছিলাম যে ট্রাম্প আসলে পৃথিবীর শান্তির জায়গা হয়ে যাবে। ইয়েমেনে হামলা শুরু করেছেন তিনি, গাজা বাইডেনের সমালোচনা করতে পারেন, কি করবেন, কিন্তু গাজা দখলই করে নিতে চান। তো এই লোকটার আসলে ইসলাম সম্পর্কে তার অবস্থান এবং চিন্তা আমরা বুঝতে পারি। এখন মূল জায়গাটা যেটা আমি কিন্তু ট্রাম্পের বক্তব্যে দেখেছি, এবং গতকালের বক্তব্য থেকেও, তুলসী গাবার্ডের ইন্টারভিউ থেকেও যে জিনিসটা আমাদের টেক অ্যাওয়ে আছে, ভারত আসলে এখন এই জায়গাটাতেই খেলতে চায়, এবং ঠিক প্লট তৈরি হচ্ছে। অ্যান্ড আই মাস্ট সে যে আমাদের ভীষণ সতর্ক হতে হবে। ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য। ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে? তার পাশে সর্ববৃহৎ দেশ চায়না। চায়নার প্রযুক্তিতে এখন ভারত তাদের পেটের ভিতরে। চায়নার প্রযুক্তি এভাবে ব্যারিকেড দিয়েছে ভারতের উপরে, ভারতের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ভারতের সামরিক ঘাঁটিতে কখন কোন জায়গায় কি হচ্ছে সবকিছু চায়না নিজের ঘরে বসে ল্যাপটপ ওপেন করে দেখতে পাচ্ছে। সকল প্রস্তুতি ভারতের আগেই জেনে ফেলছে চায়না। এখন চায়নার হাতে যখন ভারত একেবারেই বন্দী, তখন ভারত, নরেন্দ্র মোদী তার নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, ভারতের জনগণের মাইন্ড ঘুরিয়ে দেওয়ার জন্য তারা বাংলাদেশ পারপাস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। যখন বাংলাদেশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন ভারতীয় মিডিয়াগুলা নিউজ করছে যে ভারতের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে, আর সেই ভয়ঙ্করটি হচ্ছে চায়না। চায়নার কাছে বিভিন্ন জায়গায় ভারত হেরে যাচ্ছে, চায়না দখল করে নিচ্ছে ভারতের বিভিন্ন স্থান। আর তখনই ভারতের দৃষ্টি ফিরানোর জন্য, ভারতের জনগণের রোষানল থেকে নরেন্দ্র মোদী আর বিজেপি সরকার বেঁচে থাকার জন্য বাংলাদেশকে তারা সাবজেক্ট করে দিয়েছে। আর বাংলাদেশ নিয়ে ভারতের জনগণ এখন ব্যস্ততম সময় কাটাচ্ছে, যখন বাংলাদেশের একজন মানুষ গরু বিক্রি করছে নাকি ছাগল আনতে গিয়েছে, এই নিয়ে তাদের মিডিয়া এবং জনগণকে ব্যস্ত রাখছে। আর যখন চায়না ভয়ঙ্কর
অবস্থান নিয়ে রেখেছে ভারতের বিভিন্ন অঞ্চল দখলের জন্য। প্রিয় দর্শক, এই জন্য একটি কথা আমি বলে থাকি যে আল্লাহ ক্ষেতের ইটা খেতে ভাঙ্গে লাইলে তুলে না। ছোটকালে জমি চাষ করেছেন কিনা আপনারা, যারা করেন নাই তাদের বুঝতে আমার এই কথাটা অসুবিধা হতে পারে, এবং এক এক অঞ্চলে হয়তো বা এক এক ভাবে বলে। জমিতে যখন চাষ করা হয়, তখন যখন শুকনা জমিতে চাষ করা হয়, বড় বড় মাটিগুলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তখন একটা মই দিয়ে আবার মইয়ের উপরে আমরা উঠতাম, তারপরে মইটা চালিয়ে তখন এই মাটিগুলাকে ভাঙ্গা হতো। এই মাটিগুলাকে কোনো পারে উঠাইয়া লাইলে উঠাইয়া, লাইল বলা হয় জমির মাঝখানে আরেক জমির ডিভাইডেশন দেওয়ার জন্য যেটা বানানো হয়, ওটাকে আমরা ছোটকালে লাইল বলতাম, বা কুমিল্লার ভাষা লাইল বলে। তো সেখানে ওখানে তুলে এটাকে পিটিয়ে ভাঙতে হয় না, জমিনে রেখেই ভাঙ্গা হয়। তাই ভারতকে শাস্তা করার জন্য বাংলাদেশ লাগবে না, ভারতের জন্য আল্লাহ চায়নাকে আবার শক্তিশালী করে দিয়েছে, যে ভারতকে কিভাবে ভাঙতে হবে, তাদেরকে কিভাবে অপদস্থ করতে হবে। যেমনটা অপদস্থ করেছে আমার সোনার বাংলাদেশকে, তারা 54 বছর যাবত শুধু লুণ্ঠন করেছে। লুণ্ঠনের জন্য তারা, আমরা শুধু 54 বছরের বাংলাদেশ নয়, ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে চুষে চুষে বাংলাকে তারা খেয়েছে। বিভিন্ন সময় জমিদারির মাধ্যমে খেয়েছে, তারপরে যখন স্বাধীন বাংলাদেশ হলো পাকিস্তান থেকে, তারপরে বাংলাদেশের স্বর্ণ গয়না মুদ্রা হীরা যত দামি জিনিস ছিল, সামরিক বাহিনীর অস্ত্র সবকিছু তারা চুরি করে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে। একটা ছোট্ট বাংলাদেশের প্রতি তাদের এত লোভ, এত লালসা, যে বাংলাদেশের মতন জায়গায় তারা শুধু চুরি করতে আর ডাকাতি করতে আসতে পছন্দ করে। কখনো বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হওয়ার জন্য, বাংলাদেশের তরুণ সমাজ আইটিতে এগিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের তরুণ সমাজ মেডিসিনে এগিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের তরুণ সমাজ ইঞ্জিনিয়ারিংয়ে এগিয়ে যাওয়ার জন্য তারা কোনো সুবিধা, কোনো সুযোগ, কোনো ধরনের প্রযুক্তি আমাদেরকে দিতে আগ্রহ বোধ করেন নাই এবং দেন নাই। কিন্তু তারা শুধু বাংলাদেশ থেকে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, বাংলাদেশ থেকে কিভাবে নেওয়া যায়, সেটা নিয়ে তারা ব্যস্ততম যখন সময়গুলা কাটাচ্ছে, তখন চায়না ব্যস্ততম সময় কাটাচ্ছে ভারত কিভাবে তারা দখল নিতে পারে, বা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে ক্ষমতাসীন দেশ চায়না কিভাবে নিজেকে শক্তিশালী করতে পারে। আর আজকের চায়নার অনুদানে চলছে ভারতের আশেপাশে সবকটা দেশ। চায়নার অর্থনীতির কাছে মালদ্বীপ সরকার পরিবর্তন হয়েছে, নেপালের মতন দেশ চায়নার সাহায্যে ভারতকে হুঙ্কার দিচ্ছে, ভুটানকে সহযোগিতা করছে চায়না, পাকিস্তানের মতন একটি পারমাণবিক অস্ত্রের শক্তিশালী দেশকে অর্থনৈতিকভাবে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে চায়না। বর্তমান বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম রাষ্ট্রপতি এসেছেন বা রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, হলেন চায়নার ক্লোজ পার্সন, আমেরিকার ক্লোজ, ইউরোপের ক্লোজ, সারা বিশ্বের ক্লোজ। এই মানুষটি হওয়ার কারণে চায়নাও তাকে সমানভাবে সম্মান দিচ্ছে। স্পেশালি উনার সময়ে এসে চায়না তার হারানো দিনগুলা ফেরত পেয়েছে। জিয়াউর রহমানের সময় চায়না যেরকম বাংলাদেশে সুযোগ পেয়েছিলেন, এবং খালেদা জিয়ার প্রথম সময়ে যখন রাষ্ট্র ক্ষমতায় 91-এ এসেছিলেন, তখন চায়না অনেকটা হাত বেরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের দিকে। তার পরবর্তীতে তাইওয়ানের সাথে একটি কথা বলা বাহুল্য, যে এখানে বোঝার জন্য তাইওয়ানকে স্বীকৃতি এবং তাইওয়ানের সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন জনাব তারেক রহমান মা যখন 2001 সালে রাষ্ট্রীয় ক্ষমতায়, 2001 থেকে 6 যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বিএনপি জামাত সরকার, তখন তারেক রহমান তাইওয়ানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে যাওয়ার পরে নাকুশ হয়েছিলেন চায়না বিএনপির উপরে। আর সেই নাকুশের কারণেই তারেক রহমানকে 2006 সালে যখন একটা বড় ঘূর্ণিঝড় আসলো তারেক রহমানের উপরে, তখন আর চায়না বিএনপির দিকে তাকায় নাই বা বিএনপিকে সহযোগিতা করতে আসে নাই, বরঞ্চ বিএনপিকে 2 বছর সামরিক শাসন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বিভিন্নভাবে টর্চারিং করেছে। সেই টর্চারিং এর গতিধারাকে কন্টিনিউ করার জন্য তারা আবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে গিয়েছে। আর সেখানে চায়না নীরবতা পালন করেছে, কারণ তাইওয়ানের সাথে বিএনপি বেশি এগিয়ে যাওয়াটা চায়না ভালো চোখে দেখে নাই। প্রিয় দর্শক, আমরা আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় মিস্টেক করতে পারি, মিস্টেক হওয়াটা স্বাভাবিক, কিন্তু মিস্টেক থেকে আমরা শিখতে পারি কিনা সেটা হলো বিষয়। আজকে যদি আমরা চায়নার পরিবর্তে আবার ভারতের কথায়, ভারতের সুরে সুর মিলিয়ে কুইক নির্বাচন চাই, কারণ ভারতের সেনাপ্রধান বলছে বাংলাদেশের যখন গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে, সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক এগিয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। কোনো নতুন টপিকস নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।